আচ্ছা, আজকে তো 11ই ডিসেম্বর। এসআইআরের একটা প্রথম ধাপ শেষ হলো। আহ, বিগত 10 বছর ধরে নির্বাচন কমিশন ভোটার লিস্টের কাজ ভালো করে করেনি। ফলে সমস্ত বুথেই বেশ কিছু মৃত ভুয়ো ভোটার ডবল এন্ট্রি হয়ে রয়েছে, মানে একাধিক জায়গায় নাম আছে এরকম ভোটারের সব বুথেই নাম ঢুকেছিল। আমি যেই বুথে কাজ করলাম সেখানে টোটাল 582 জন ভোটারের মধ্যে 86 জনের নাম এরকম নাম বাদ যাবে। মানে ধরুন যেসব বুথে 1000-1200 করে ভোটার আছে সেখানে প্রায় শখানেক নাম বাদ যাওয়ার একটা সম্ভাবনা। এবার একটা সোজা হিসেবে যদি গড়ে 90 জনের করেও নাম বাদ যায়, তার মানে ধরুন 94,000 বুথ সারা বাংলায়, কিন্তু শুধুমাত্র এই মৃত অ্যাবসেন্ট ভুয়ো ভোটার এই সংখ্যাটাই প্রায় 85 লক্ষের কাছাকাছি হয়ে যাওয়ার কথা। মানে এখানে আমি বৈধ ভোটার অবৈধ ভোটার বাংলাদেশি অনুপ্রবেশকারী 2002-এ নাম আছে নেই তাদের কার নাম থাকবে নাম বাদ যাবে সেই সংখ্যা আমি ধরছিই না। সেটা বাদ দিয়ে শুধু মৃত ভোটার, অ্যাবসেন্ট ভোটার যার নাম ভোটার লিস্টে আছে কিন্তু সে সেখানে থাকে না, মানে ভুয়ো ভোটার, বা শিফটেড ভোটার এক জায়গায় নাম আছে কিন্তু সে আরেক জায়গাতে শিফট করে গেছে সেখানেও নাম তুলে নিয়েছে, এই নাম যেটা বাদ যাবে সেটার সংখ্যাটাই এতটা হওয়ার কথা। এখনও অবধি যা মোটামুটি বোঝা যাচ্ছে 85 লক্ষের ধারে কাছে হয়তো সংখ্যাটা যাবে না। কারণ নির্বাচন কমিশন যেটা করেছে সেটা হচ্ছে যে ফর্ম সবার নামে ইস্যু করে দিয়েছে। মানে সে মৃত হোক, দু জায়গায় নাম থাকুক, যাই হোক না কেন, 2025-এ যাদের ভোটার লিস্টে নাম আছে সবার নামে এনুমারেশন ফর্মটা ছাপা হয়েছে। এবং এক একটা পরিবারের যে কেউ, যার ফর্ম সে তুলতে হবে এমন কোনো ব্যাপার নেই, এক পরিবার থেকে যে কেউ, কাকা, ভাগ্নে, ভাইপো, ভাইঝি, যে কেউ একটা সম্পর্ক বলে সমস্ত পরিবারের ফর্ম তুলে নিয়েছে এবং জমাও করেছে। মানে জমা করবার সময়ও যার ফর্ম তাকে সই করতে হবে এরকম কোনো ব্যাপার রাখা হয়নি। এবং শেষের দিকে যেটা করা হয়েছে, মানে সময়ের চাপ এরকম হয়ে গেছিলো যে পলিটিক্যাল পার্টির যারা এজেন্ট, মানে বিএলএ যারা, বুথ লেভেল এজেন্ট যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টি, তাদেরকে এর ওপরে ফর্ম জমা দেওয়ার দায়িত্ব দিতে হয়েছে, দিয়েছিল নির্বাচন কমিশন। মানে এক একজন বিএলএ, এক একটা পলিটিক্যাল পার্টির বিএলএ 50টা করে ফর্ম পার ডে সে তুলতে জমা করতে পারবে। ফলে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে খুব গুছিয়ে কিন্তু তৃণমূল কাজটা সারা রাজ্যে করেছে। আমি কোথাও দেখিনি, এরকম খবর দেখেছি যে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম ফিল আপ হচ্ছে, বিএলও বসে আছে, বিএলওর মোবাইল নিয়ে বিএলওর অ্যাপ তৃণমূলের নেতা হ্যান্ডেল করছে। কিছু কিছু জায়গায় কোথাও কোথাও সাধারণ মানুষ দু একটা জায়গায় প্রতিবাদ করেছে। কিন্তু খুব একটা যে বিরোধী রাজনৈতিক দলের সাথে তৃণমূলের মারপিট হচ্ছে, যে সমস্ত মৃত ভোটারের নাম তৃণমূল ফর্ম ফিল আপ করে জমা করে দিচ্ছে, এরকম আমি খুব একটা দেখিনি। কয়েকটা ব্যতিক্রম থাকতে পারে। ফলে খুব গুছিয়ে তৃণমূল এসআইআরের কাজটা করেছে, ফর্ম ফিল আপ করেছে। দল থেকে ওদের একটা মোবাইল অ্যাপ্লিকেশনও দিয়ে দিয়েছিল সমস্ত বিএলওদের, দিদির দুধ বলে। সেখানে সমস্ত ডেটা ওরা তুলে দিয়েছে। মানে আমার কথা হলো, এই পদ্ধতিতে যদি সমস্ত ডেড, অ্যাবসেন্ট, ডুপ্লিকেট ভোটারের যে ফর্মগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি সব ফিল আপ করে জমা করে দেয়, তা সেখানে আটকানোর পদ্ধতিটা কী? বিভিন্ন জায়গায় বাংলায় এখনও তৃণমূলই হচ্ছে গিয়ে শেষ কথা বলছে। সেখানে বিএলও বা বিরোধী পার্টি যে একটা বাধা দিতে পারবে না, সেটা তো খুব অস্বাভাবিক ব্যাপার না? ফলে সেই ক্ষেত্রে ধরো 100টা নাম একটা বুথে বাদ যাওয়ার কথা, সেখানে 10টা-15টার নাম তৃণমূল বাদ দিল। মানে যাতে 100টার মধ্যে 100টার ফর্ম যদি ফিল আপ করে জমা করে দেয়, তাহলে সেটা একটা সন্দেহ হতে পারে, পরে স্ক্রুটিনি ভেরিফিকেশন হতে পারে। সেটা না করে 70টা-80টা ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিল, বাকি নামগুলো বাদ দিল। তাহলে সেখানে কোনো স্ক্রুটিনিও হবে না, ভেরিফিকেশন হবে না, ব্যাপারটা বেরিয়ে যাবে। এবার কিছু কিছু ক্ষেত্রে সেটা হয়নি। মানে 2000-এর মতো বুথ প্রথমে শুনেছিলাম যে যেখানে একটাও নাকি নাম বাদ যায়নি। সেটা নিয়ে একটা ভেরিফিকেশন হয়েছে, আবার দুদিন পরেই দেখলাম যে একটাও নাম বাদ যায়নি, এরকম বুথের সংখ্যা 2000 থেকে নেমে 2-এ চলে এসছে। মানে সেখানে একটা কিছু করে সেটাকে মেকআপ অ্যারেঞ্জ, মানে ম্যানেজ করে দেওয়া হয়েছে। এবার এই ক্ষেত্রে নির্বাচন কমিশন কী ভূমিকা নিচ্ছে? এবার শুনলাম পরে কি একজন বিএলও আছে যারা ব্যক্তিগতভাবে চিনি, তারা যা বলল তাতে যা বুঝলাম যে নির্বাচন কমিশন একটা ব্যবস্থা করছে যে মৃত ভোটারদের নাম ফিল আপ করে জমা করেছে কিনা, ডুপ্লিকেট ভোটারদের নাম দু জায়গায় নাম আছে তারও ফর্ম ফিল আপ করে জমা করে দিয়ে, এটা ধরবার জন্য নির্বাচন কমিশন দুটো পদ্ধতি কী করেছে। একটা হচ্ছে সমস্ত বিএলওর কাছে নির্দেশ দিয়েছে যে আপনারা যে সমস্ত ভোটারের ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তার মধ্যে 80 বছর বয়সের ওপরে যা ভোটার আছে সেরকম 2-3 জনের বাড়িতে যান, গিয়ে তারা যে বেঁচে আছে তার প্রমাণের জন্য তার সাথে একটা গ্রুপ ফটো তুলুন, সেখানে বিএলও থাকবে, বিএলএরা থাকবে, সেখানে একটা ছবি তুলে জানান, যেখানে যার থেকে বোঝা যাবে যে এই ভদ্রমহিলা বা ভদ্রলোক, বৃদ্ধ বা বৃদ্ধা, তিনি জীবিত।
এখন এটা প্রত্যেক বুথেই তো ২-৩ জন করে এরকম ৮০ বছরের ওপরে ভোটার আছে। তাদের ছবি তুলে পাঠিয়ে দিলে কি এটা প্রমাণ হবে যে সেই বুথে বাকি ৩০টা ৪০টা মৃত ভোটারের ফর্ম তৃণমূল ফিল আপ করে জমা দিয়ে দিন? সেটাকে আপনি ধরবেন কী করে এই ছবি দিয়ে? আমি জানি না। তবে ডুপ্লিকেট যেটা নাম আছে সেটার ক্ষেত্রে যেটা নির্বাচন কমিশন করছে সেটা হচ্ছে এআই দিয়ে তারা ম্যাচ করাচ্ছে। তাদের যে পুরো ডেটা আছে ২০২৫-এর, মানে এখনকার রিসেন্ট ডেটাবেস, সেটা ম্যাচ করিয়ে দেখছে যে এমন কোনো ভোটার আছে নাকি যার ২ জায়গায় নাম আছে বা একাধিক জায়গায় নাম আছে। যেগুলো আছে সেগুলোকে তারা তাদের কাছে বিএলওদের কাছে, কনসার্ন বিএলওদের কাছে নোটিফিকেশন চলে যাচ্ছে। তারা তাদেরকে যোগাযোগ করছে যে আপনার নাম এখানে আছে, আবার ওখানেও আছে, আপনি কোন জায়গায় নামটা রাখবেন? একটা জায়গায় থাকছে, একটা জায়গায় বাদ যাচ্ছে। এটা করতে গিয়ে কিছু টেকনিক্যাল এরর হচ্ছে, যেহেতু এআই করছে, যে হয়তো আমি ব্যক্তিগতভাবে দুজনকে চিনি। একজন আমার ভাই আর একজন আমার ছোটোবেলার বন্ধু। জন্ম থেকে তাকে দেখেছি, সে আমার পাড়াতেই থাকে। এদের কোথাও অন্য কোনো জায়গায় নাম থাকার কোনো কারণ, এরা অন্য কোথাও যায়নি, অন্য কোথাও জায়গায় নাম তোলার তার কোনো ব্যাপার নেই। কিন্তু এআই করতে গিয়ে কোনো কারণে একটা টেকনিক্যাল এরার হয়েছে, তাকে দেখাচ্ছে যে তার নাম এখানেও আছে, অন্য জায়গাতেও আছে। এখানে বিএলওদের ওপরে কিছুটা ছাড়া হয়েছে, যে বিএলওরা ওটা ভেরিফাই করে একটা নোট পাঠিয়ে দিচ্ছে যে এটা একটা টেকনিক্যাল এরার জন্য এটা হয়েছে, এদের নাম আসলে কোথাও নেই। হয়তো এদের পরবর্তীকালে শুনানিতে ডাকা হতে পারে, এবং শুনানিতে ডাকা হলেও এদের নামটা পরবর্তীকালে ড্রাফট লিস্টে না থাকলেও ওই বিএলও রিপোর্ট অনুযায়ী এদের হয়তো উঠে যাবে। তো আমার কথা হচ্ছে যে এই যে এআই এর ব্যবহারটা করা হলো, এই এআই এর ব্যবহারটা তো একইভাবে যদি ধরুন কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এসব জায়গায় তো, সমস্ত জায়গায় তো রেকর্ড থাকে যে বিগত ১০ বছর ১৫ বছরে যে মৃত ব্যক্তিরা আছে ওই কনসার্ন এলাকার, সেখান থেকে তো ডেড লিস্ট একটা পাওয়া সারা রাজ্যে খুব একটা কঠিন ব্যাপার ছিল না। সেটাকে যদি ভোটার লিস্টের সাথে ম্যাচ করানো যেত, তাহলে তো আমরা একটা এআই থেকে আমরা পেয়ে যেতাম যে আমাদের মৃত কতজন আছে, ওই ভোটার লিস্টে মৃত কতজন আছে। সেখান থেকে একটা অংশকে তো আমরা মৃত ভোটার হিসেবে বাদ করে দিতে পারতাম। এবং তাহলে কিন্তু আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে, সহজেই একটা মৃত ভোটারের একটা বড় অংশকে বাদ দিয়ে তাদের এনুমারেশন ফর্মটাই ছাপা হতো না। তাদের এনুমারেশন ফর্ম যদি ছাপাই না হতো, মৃত ভোটারদের একটা বড় অংশের এনুমারেশন ফর্ম আমরা এইভাবে নির্বাচন কমিশন না ছাপাতোই না, তাহলে পরে এই তৃণমূলের হাতে এই সুযোগটা, চোট্টামি করার সুযোগটাও কিন্তু এতটা তারা পেত না। হয়তো সেখানে এআই এর কিছু রকম কিছু টেকনিক্যাল ফল্ট হতো, হয়তো এরকম কয়েকটা ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম দেখা যেত যে ভদ্রলোক বেঁচে আছেন বা ভোটার বেঁচে আছেন, অথচ তার ওই এআই করতে গিয়ে দেখা যাচ্ছে যে সে মৃত ভোটারের তালিকায় পড়ে গেছে। সেগুলো এই যেরকম ডুপ্লিকেট ভোটারের ক্ষেত্রে হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে শুনানির একটা ব্যবস্থা রাখতো, বিএলও ভেরিফিকেশন করে শুনানির মাধ্যমে নোট পাঠিয়ে তার নাম পরবর্তীকালে ফাইনাল লিস্টে তুলে দেওয়ার ব্যবস্থা করা যেত। প্রযুক্তি আছে, সেটার সাহায্য নির্বাচন কমিশন নিচ্ছে কোনো ক্ষেত্রে, কিন্তু সেটাই আবার অন্য একটা ক্ষেত্রে যেখানে নেওয়ার সুযোগ ছিল, সেই সব জায়গায় নিচ্ছে না। এইবার আমি আসি হচ্ছে ২০০২-এর প্রসঙ্গে, যেহেতু নির্বাচন এসআইআরের পুরো ব্যাপারটাই হচ্ছে ২০০২-এর ভোটার লিস্টের উপরে ভিত্তি করেই পুরো ব্যাপারটা করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে যেটা সবচেয়ে সমস্যা হচ্ছে, যারা ভাড়া থাকে, ট্রান্সফারেবল জব যারা করে, যাদের একাধিকবার ঠিকানা চেঞ্জ করতে হয়েছে, তাদের ক্ষেত্রে এখানে একটা সমস্যা হয়েছে। সেটা হচ্ছে, এরকম অনেকে আছে যে ২০০২ সালে তারা কোথায় যে ভোট দিয়েছিল, সেই ভোট কেন্দ্রটার নাম তারা মনে করতে পারছে না। কিন্তু এবার আপনি যদি ২০০২-এ কোথায় ভোট দিয়েছিলেন সেই বিধানসভার নাম এবং ভোট কেন্দ্রের নাম মনে করতে না পারেন, নাম অথবা নম্বর যে কোনো একটা আপনাকে মনে করতে হবে, সেটা যদি না পারেন তাহলে আপনি ২০০২-এর ভোটার লিস্ট খুঁজে পাবেন না। নির্বাচন কমিশন যেটা করেছে, বিধানসভা ভিত্তিক এবং বুথ কেন্দ্র ভিত্তিক ভোটার লিস্টের ২০০২-এর ভোটার লিস্ট তারা তাদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে। এবার আপনি আপনার বিধানসভার নাম এবং বুথ কেন্দ্রের নাম ধরে আপনার ২০০২-এর ভোটার লিস্ট ডাউনলোড করুন, এবং সেখানে আপনি খুঁজে বার করুন আপনার নাম কোথায় আছে, বা আপনার পরিবারের অন্য কারোর বাবা মা বা দাদু দিদিমার নাম কোথায় আছে, আপনি খুঁজে বার করুন। এবার যাদের একাধিকবার ঠিকানা চেঞ্জ হয়েছে, এরকম অনেকেই আছেন যারা, এমন ব্যারাকপুর থেকে একজন এসছেন, তিনি বাঘাযতীনে সেই ২০০২-এর সময় থাকতেন। তিনি প্রান্তপল্লী স্কুলে ভোট দিতেন, কিন্তু প্রান্তপল্লী স্কুলটা তার মনে আছে যে ওই রকম একটা স্কুলে, ওই জায়গায় স্কুলটা ছিল, ওখানে আমি ভোট দিতাম, কিন্তু এক্স্যাক্ট স্কুলটার নাম তিনি মনে করতে পারছেন না। এবার নাম মনে করতে না পারলে যাদবপুর বিধানসভা তার মনে আছে, কিন্তু স্কুলের নাম, বুথ কেন্দ্রের ২০০২-এ যে পার্ট নাম্বার ছিল সেটা মনে রাখা কারোর পক্ষেই সম্ভব না। নামটা অনেকের মনে আছে, কিন্তু অনেকের মনে নেই। এবার তাকে ব্যারাকপুর থেকে এখানে এসে প্রান্তপল্লীতে গিয়ে দেখে বুঝতে হচ্ছে, আচ্ছা হ্যাঁ এই স্কুলটা, আচ্ছা এই স্কুলটার নাম প্রান্তপল্লী। সেটা দেখে সে দেখছে তার পাশে সিপিআইএমের ক্যাম্প হয়েছে, সেখানে ক্যাম্পে গিয়ে সে বলছে এই স্কুলে আমার ২০০২-এর নাম ছিল, আপনাদের কাছে লিস্ট হবে। আমরা তখন ভোটার লিস্ট ডাউনলোড করলাম, ডাউনলোড করে তাকে ২০০২-এ এবার প্রান্তপল্লীতে তিনখানা বা বুথ কেন্দ্র হতো, সেই তিনখানা ভোটার লিস্ট দিয়ে সে তিনখানার মধ্যে থেকে খুঁজে তার নাম পাওয়া গেল, সে তার ডেটা পেল, ডেটা পেয়ে সে এবার ঘটনাটা তাহলে দাঁড়ালোটা কি? দাঁড়ালোটা হলো, সে বলছে যে আমি ব্যারাকপুর থেকে বাঘাযতীনে এলাম, এত দূরে এসে আমাকে
2002-এর লিস্ট নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করলাম, করে এবার আমি এটা নির্বাচন কমিশনেরই এনুমিনেশন ফর্মে ফিল আপ করে আবার নির্বাচন কমিশনকেই দেবো। এবার এই ডেটা তো নির্বাচন কমিশনের কাছেই ছিল, আমার 2002-এর রেকর্ডটা নির্বাচন কমিশনের কাছেই ছিল। তো নির্বাচন কমিশনেরই ডেটা আমি ব্যারাকপুর থেকে বাঘাযতীন নিয়ে এসে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে খুঁজে বার করে আবার নির্বাচন কমিশনের কাছেই আমি দিচ্ছি। তো এটাই যদি নির্বাচন কমিশন নিজেই বার করে নিতে পারতো, তার কাছে ছিল। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে নির্বাচন কমিশন এটা করছে, মানে সেই ভদ্রলোকের বক্তব্য ছিল যে খুব সহজেই এআই এর ব্যবহার করে যাদের নাম 2025-এ আছে এবং 2002-এও আছে, এবং যেহেতু নির্বাচন কমিশনের কাছেই একমাত্র 2002 এবং 2025 সমস্ত ভোটার লিস্ট আছে, তাহলে সেই ভোটার লিস্টগুলোকে মার্জ করলেই সে বুঝে যেতে পারতো যে এদের নাম 2002 এবং 2025 দুটোতেই আছে। যাদের আছে তাদের নিয়ে আর চিন্তা নেই, যাদের নেই তাদেরকে নিয়ে চিন্তা, তাদের জন্য ফর্ম ফিল আপ হোক, শুনানি হোক, হ্যান হোক ত্যান হোক, সেটা করতে পারতো। এবার সেটা তাহলে একটা বড় অংশের ভোটারকে কিন্তু হয়রানির হাত থেকে তারা মুক্ত হয়ে যেত, এবং তাদেরকে খুঁজে বেড়াতে হতো না সব লোককে, 2002-এর রেকর্ড ডেটা মাথা করে মরতে হতো না। এবার এখানে টেকনিক্যাল এরার এখানেও কিছু হতে পারতো, সামান্য কিছু হয়তো টেকনিক্যাল এরার হতো, যার নাম 2002-তে আছে অথচ হয়তো এআইতে বললো যে 2002-তে আপনার রেকর্ড নেই, এবং এটা হয়েছে। মজার কথা হলো নির্বাচন কমিশন কিন্তু এখন এই সেম কাজটা করছে, মানে যারা আমরা সবাই 2002-এর রেকর্ড খুঁজে বার করে নির্বাচন কমিশনকে জমা দিলাম, নির্বাচন কমিশন আমাদের সবার এনুমিনেশন ফর্ম এআই দিয়ে চেক করাচ্ছে। কিসের সাথে? তার যে 2002-এর ডেটা ছিল সেই 2002-এর ডেটার সাথে তারা চেক করাচ্ছে, এবং চেক করিয়ে দেখতে চাইছে কি যে আমরা যে ডেটাটা দিয়েছি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে 2002-এর ভোটার লিস্ট ডাউনলোড করে যে ডেটাটা আমরা এনুমিনেশন ফর্মে ভরেছি সেটা ঠিক না ভুল, সেটা সে তার নিজের এআই দিয়ে সে তার 2002-এর ডেটা চেক করাচ্ছে। চেক করিয়ে অনেক ক্ষেত্রে দেখছে, বলছে যে আপনার ডেটাটা ভুল, ডেটা নট ফাউন্ড, মানে আপনার 2002-এর রেকর্ড পাওয়া যাচ্ছে না, অথচ আমার নাম 2002-এ আছে এবং 2002-এর নির্বাচন কমিশনের ডেটা থেকেই আমি এটা দিয়েছি। এটা টেকনিক্যাল এরার। এবার বিএলওরা আবার সেই একই কথা বলছে যে আপনাদের কাছে যাদের কাছে 2002-এর ওই রেকর্ডটা যেখান থেকে নিয়েছেন সেই ভোটার লিস্টটা জেরক্স এনে আমাকে দিন, আমি আপনার ফর্মের সাথে ওই জেরক্সটাও পাঠিয়ে দিচ্ছি, যাতে বোঝা যাবে যে এটা টেকনিক্যাল এরারের জন্য হয়েছে। এবার এদেরও হয়তো একটু শুনানি হবে, হয়ে বা শুনানি নাও হতে পারে, এদের নামটা এই টেকনিক্যাল এরার যেহেতু হয়েছে এদের নামটা হয়তো সবার নামই ড্রাফট লিস্টের পরে ফাইনাল লিস্টে উঠে যাবে। কিন্তু কথা হলো তাহলে এই কাজটা যেটা এখন নির্বাচন কমিশন করছে, এআই দিয়ে ডেটা ম্যাচ করাচ্ছে, করিয়ে যেগুলো টেকনিক্যাল এরার হচ্ছে, টেকনিক্যাল এরারের জন্য হয়তো সেটা আবার শুনানি করছে, এই কাজটা যদি আগে করতো তাহলে পরে তো এত লোককে এত সমস্যায় পড়তে হতো না, শুধু শুধু লোককে এত সমস্যায় ফেলা হলো কেন? এবার যেটা শেষ কথা সেটা হচ্ছে যে অনুপ্রবেশকারীর কথা, মানে এই হলো গিয়ে মানে আলটিমেটলি প্রযুক্তির কথা বললাম, যে প্রযুক্তির কথা প্রযুক্তি নির্বাচন কমিশন ব্যবহার করছে, ঠিকঠাক ব্যবহার করলে অনেক লোকের হয়রানি কমতো, অনেক টাকা খরচা কমতো, যাই হোক, এবং তৃণমূলের চোট্টামি কমানোরও কিছুটা সুযোগ ছিল, যেগুলো কিন্তু নির্বাচন কমিশন করে। এবার যেটা আমি বলি সেটা হচ্ছে শেষ কথা, সেটা হচ্ছে অনুপ্রবেশকারী, যেটা নিয়ে এত কথা বলা হচ্ছে। এসআইআরের মাধ্যমে অনুপ্রবেশকারীদের ধরা হবে, দেশের প্রধানমন্ত্রী বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে। এখন দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের কথা তো আপনি গুরুত্ব নেই বলতে পারেন না। বিহারে যখন নির্বাচন হলো কিছুদিন আগে, মোদিজি, অমিত শাহ থেকে শুরু করে সমস্ত বিজেপি নেতারা কিন্তু সেখানে গিয়ে বিহারের একটা বড় সমস্যা হিসাবে অনুপ্রবেশকারী সমস্যাকে তারা তুলে ধরেছিলেন। এবং দুদিন পরে আমাদের বাংলাতেও ভোট হবে, বাংলাতেও আমাদের এই কথা অলরেডি বলা শুরু হয়ে গেছে, অনুপ্রবেশকারীর ইস্যু। লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী হচ্ছে বাংলাদেশ থেকে প্রতিদিন হচ্ছে আমাদের রাজ্যে আসছে। আগে সিপিএম হচ্ছে এদের কিছু বলতো না, তখন দিদি খুব চেঁচামেচি করতো, আর এখন হচ্ছে এরা দিদির ভোট ব্যাংক হয়ে গেছে। ফলে দিদি আর সিপিএম দুজনেই হচ্ছে অনুপ্রবেশকারীর বিরুদ্ধে। এসব অলরেডি এই সব বক্তব্যগুলো আমরা অলরেডি শুনতে অভ্যস্ত হয়ে গেছি। এখন আমার যেটা কথা হলো সেটা হলো যে এই ব্যাপারটাকে বুঝতে গেলে আমাকে কয়েকটা তথ্য আমি বাধ্য কয়েকটা তথ্য আমি দিচ্ছি। কারণ যেমনভাবে লক্ষ লক্ষ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের কথা বলা হচ্ছে, যেন এভাবে চলতে থাকলে আমাদের বাঁচা মুশকিল হয়ে যাবে, মানে জল একেবারে আমাদের নাকের কাছাকাছি চলে এসছে, এরপরে নাকের উপরে উঠে যাবে, নিঃশ্বাস নিতে পারবো না। ফলে তথ্য একটুখানি অন্তত না দিলে জলটা মাপাটা একটু অসুবিধা হবে। আচ্ছা, প্রতি বছর যদি লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী আমাদের বাংলায় ঢোকে এবং জাল ভোটার, আধার কার্ড এসব বানিয়ে নেয়, তাহলে তো এরা তো বাংলার পশ্চিমবঙ্গের জনসংখ্যার সঙ্গে তো এদের সংখ্যাটা অ্যাড হয়ে যাবে, তাহলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বাড়বে, জনসংখ্যার উপরে একটা প্রভাব পড়বে। তাহলে সরকারি হিসেব যদি আমরা দেখি, সেটা কিন্তু ঠিক উল্টো কথা বলছে, অদ্ভুত ব্যাপার।
অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে 2001 থেকে 2011 অবধি লাস্ট জনগণনা হয়েছে। তারপরে 10 বছর মোদিজি হচ্ছে জনগণনা বন্ধ করে রেখেছে। তার কারণ ফারণ অন্য কাছে, সেসব আমি আজকের বিষয় না। সেটা হচ্ছে যে ফলে আমি যদি রিসেন্ট ডেটা দেখতে যাই তাহলে জনগণনাতে রিসেন্ট ডেটা পাওয়া যাবে না। ফলে আমি যেটা 2023-এর একটা ডেটা দিচ্ছি, এই ডেটাটা হচ্ছে মোদিজির তৈরি করা নীতি আয়োগ। নীতি আয়োগ একটা রিপোর্ট বার করে, সেটাকে 2023-এর যে রিপোর্টটা আছে সেটা প্রত্যেক রাজ্যের জন্যই বার করে, এটাকে বলে সামারি রিপোর্ট। এই সামারি রিপোর্টটা হচ্ছে ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গের যে নীতি আয়োগের সামারি রিপোর্ট, সেই অনুযায়ী বলছে যে সারা দেশে জনসংখ্যা বৃদ্ধির যে হার, সারা দেশে ভারতবর্ষে টোটাল ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধির হার কত, গড়ে সারা দেশের গড় হচ্ছে 0.9%। আর পশ্চিমবঙ্গে সেই হারটা কত? পশ্চিমবঙ্গের হারটা তো একটু বেশি হওয়ার কথা। এত অনুপ্রবেশকারী ঢুকে আসছে, সারা দেশে যে হারে জনসংখ্যা বাড়ছে পশ্চিমবঙ্গে তার থেকে বেশি হারে বাড়বে। পশ্চিমবঙ্গের হারটা হচ্ছে 0.5%, মানে সারা দেশে জনসংখ্যা বৃদ্ধির হারের যে গড়, তার থেকে পশ্চিমবঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে তার থেকে কম। অদ্ভুত ব্যাপার। আচ্ছা, এবার আমি 2011-র যে লাস্ট জনগণনা সেটার একটা হিসেব দিতে হচ্ছে, তার কারণ এখানে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হিসেবটা আছে। তো 2001 থেকে 2011 এই 10 বছরে এই জনগণনাটা সারা দেশে হয়েছিল, পশ্চিমবঙ্গে হয়েছিল। সেই হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে যে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার সারা দেশে যেরকম হয়েছে, পশ্চিমবঙ্গের সঙ্গে যদি তার তুলনা করি, তাহলে দেখা যাচ্ছে সারা দেশে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 24.6%, মানে ধরুন প্রায় 25%। আর সেখানে পশ্চিমবঙ্গে কত? পশ্চিমবঙ্গে তো মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার আরও বেশি হবে, যদি মুসলিম অনুপ্রবেশকারী মারাত্মক হয়, প্রত্যেক বছর লক্ষ লক্ষ করে ঢুকছে। সেটা হচ্ছে 21.8, মানে 22%, মানে 3% কম। সারা দেশে যে হারে মুসলিম জনসংখ্যা বাড়ছে, পশ্চিমবঙ্গে সে হারে বাড়ছে না, তার থেকে 3% কম রেটে বাড়ছে। অদ্ভুত ব্যাপার, মানে সরকারি তথ্য হচ্ছে এই ধারণার সঙ্গে, এই রাজনৈতিক ধারণার সঙ্গে কিন্তু মিলছে না। এটাকে রাজনৈতিক ধারণাই বললাম, কারণ বাস্তবের সাথে মিল নেই কিন্তু। আচ্ছা, রোহিঙ্গাদের ক্ষেত্রে একটা প্রচুর রোহিঙ্গা ঢুকে আমাদের একেবারে গুলশান কলোনিতে হচ্ছে। রোহিঙ্গাদের চাষ হয়, মিডিয়াতে এখন দেখাচ্ছে। সেদিন একজন চিত্তরঞ্জনের বক্তব্য রাখছিল বিজেপি নেতা, বলছে কামালগাজি অবধি নাকি রোহিঙ্গারা চলে এসছে, এরপরে চিত্তরঞ্জন এসে একেবারে আপনার ঠ্যাং ধরে টান দেবে। এখন সে রোহিঙ্গাদের হিসেব হচ্ছে সরকারি হিসেব, যদি আপনি দেখেন ভারতবর্ষে কতজন রোহিঙ্গা আছে সারা দেশে? 40,000 সারা দেশে। পশ্চিমবঙ্গে কতজন রোহিঙ্গা আছে? এগুলো কিন্তু সরকারি হিসেব, কোনো পার্টির হিসেব না। 316টা ফ্যামিলি আছে, রোহিঙ্গা ফ্যামিলি সারা রাজ্যে, পশ্চিমবঙ্গে। মানে 4-5 দিয়ে গুণ করুন, 1,500-2,000 হবে রোহিঙ্গা সারা পশ্চিমবঙ্গে। হ্যাঁ, জলটা আপনি মাপুন যে কত দূর উঠেছে, সেটা মাপার জন্য কতগুলো তথ্য আমি দিলাম। এবার আপনি বলতে পারেন সরকারি তথ্যের সাথে ভাই বাস্তবের মিলে না, সরকারি তথ্য আমি মানি না। সরকারি তথ্য আপনি নাই মানতে পারেন, আপনার ব্যাপার। তো সেই জন্য আমি বিজেপির তথ্য দেবো এবার। বিজেপির তথ্য কি? বিজেপির একদম বড় বড় নেতার তথ্য দেবো। আপনি ওই বিজেপির শুধু বিজেপি না, শুধু বিজেপি বললে হবে না, আমি তথ্য দেবো লালকৃষ্ণ আদবানি, যিনি 2002-তে, আপনার মনে আছে নিশ্চয়ই থাকবে, এনডিএ সরকার, বাজপেয়ী প্রধানমন্ত্রী, আদবানি হচ্ছেন উপপ্রধানমন্ত্রী। তিনি তখন বাংলায় এসেছিলেন, এসে বলেছিলেন যে কত বাংলাদেশে অনুপ্রবেশকারী আছে আমাদের এখানে পশ্চিমবঙ্গে, 2 কোটি বলেছিলেন। এবার উপপ্রধানমন্ত্রী, তার কাছে সরকারি হিসেব নেই, এটা তো আপনি বলতে পারবেন না। আর সে ফালতু কথা বলছে, এটাও বলতে পারবেন না। এবার 2025-এ চলে আসুন, অমিত শাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গে বাংলায় এসে কি বলছেন, কত অনুপ্রবেশকারী আছে? বলছে 2 কোটি। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, এদের কথা আপনি ফালতু বলতে পারবেন না। এদের কাছে সরকারি নথি নেই, হিসেব নেই, তথ্য নেই, বলতে পারবেন না। অথচ তাদের হিসেব যদি সিরিয়াসলি নেন, তাহলে 2002 থেকে 2025, বিগত 23 বছরে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীর সংখ্যা হচ্ছে 0। 2002-তেও 2 কোটি ছিল, 2025-এও 2 কোটি। সেটাও কিন্তু বাস্তব না। আপনি এটা বাস্তবে মেনে নিতে পারবেন না, এবং এটা বাস্তব নয়। তাহলে এখানে আপনাকে কী মেনে নিতে হবে? যে মানে অমিত শাহ বলুন বা আদবানিজি বলুন, এরা তো রাজনৈতিক নেতাও, অনেক বড় ইয়ে হলেও এরা রাজনৈতিক নেতা। ফলে রাজনৈতিক নেতাদের মাঝে মাঝে নিজেদের রাজনীতির স্বার্থে, রাজনীতির কথাটাকে সঠিক প্রমাণ করবার স্বার্থে একটু বাড়িয়ে টাড়িয়ে বলতে হয়। যেমন মোদিজি বলেছিলেন প্রধানমন্ত্রী হলে হচ্ছে আমি কালো টাকা সব বিদেশ থেকে নিয়ে আসবো, সব প্রত্যেকে আমরা মাথাপিছু 15 লাখ টাকা করে পাবো। তারপরে ভোট হয়ে যাওয়ার পরে অমিত শাহ বলে স্বীকারই করে নিয়েছিলেন যে ওটা নির্বাচনী একটা জুমলা ছিল, ভোটের সময় একটু ওরকম বলতে হয়, পরে একটু থুরিথুক্কি করে নিলে আর কোনো ওটা। এটাকে আমরা ধরুন মেনে নিলাম। এটা মেনে নিলে কী দাঁড়ায়? এটা মেনে নিলে এটা দাঁড়ায় যে আসলে অনুপ্রবেশকারীর ব্যাপারটা হচ্ছে একটা তিল, যেটাকে হচ্ছে তাল বানানো হচ্ছে, তিলকে তাল বানানো হচ্ছে। তবে পাশাপাশি কিন্তু এটাও আপনাকে বুঝতে হবে যে অনুপ্রবেশকারীর তিলটা কিন্তু আছে, সমস্যা নেই এটা কিন্তু ঠিক নয়, এটা ভুল। সমস্যা আছে, কিন্তু সমস্যাটা তিল, সেটাকে বানানো হচ্ছে তাল। এবার তিলকে তাল রাজনীতির জন্য বানানো হয়।
বিহারের কথা বলে আমি শেষ করব। আবার বিহার বলতেই হচ্ছে, কারণ লাস্ট এসআইআর বিহারে হয়েছে এবং বিহারের এসআইআরের আগে মোদিজিরাই কিন্তু অনুপ্রবেশের বিশাল সমস্যা হিসেবে সেটাকে তুলে ধরেছিলেন। এসআইআরের পরে দেখা গেল কি কতজন বিদেশি বিহারে ধরা পড়ল এই এসআইআর করে, 9,500 বিদেশি ওখানে চিহ্নিত হয়েছে এসআইআরের মাধ্যমে। বিহারের ভোটার সংখ্যা কত? 7 কোটি, 7.5 কোটির মতো, প্রায় পশ্চিমবঙ্গের গায়ে গায়ে। ফলে পশ্চিমবঙ্গেও যদি হয়, এসআইআর তো হচ্ছে, পরবর্তীকালে হয়তো খুব অঙ্কের হিসাব যদি করেন, বাস্তবে কী হবে আমি জানি না, যা হবে আপনিও দেখতে পাবেন আমিও দেখতে পাবো, কিন্তু অঙ্কের হিসাব বলছে হয়তো বিহারের মতোই কাছাকাছি একটা সংখ্যাটা যাবে। ফলে জলটা কতটা উঠেছে আপনি ভেবে নিন। এবার লাস্ট যেটা কথা সেটা হচ্ছে যে এই যে অনুপ্রবেশকারী ধরুন 9-10 হাজারও যদি হয়, তা তাদেরকে কি এসআইআরের মাধ্যমে ধরা যাবে? এসআইআরের প্রক্রিয়ায় কি তাদের ধরা যাবে? এই প্রশ্নটা বলে আমি কথা আমার শেষ করব। দেখুন, যারা এই 9-10 হাজার হোক বা যাই হোক সংখ্যাটা, সেটা যারা বিদেশি অনুপ্রবেশকারী হিসেবে আমাদের এখানে আছে, এসআইআরে তাদেরকে আপনি ধরবেন কী করে? এদের দুটো ভাগে এদের ভাগ করতে পারেন। একটা হচ্ছে এদের একটা অংশ হতে পারে এরকম যাদের নাম ভোটার লিস্টে নেই, তাদের ভোটার লিস্টে নেই, আধার কার্ডে নেই, ভোটার কার্ড নেই, তারা এমনি এখানে ঘুরে বেড়াচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে। এবার যদি কারোর নাম এরকম অবৈধ অনুপ্রবেশকারীর 2025-এর ভোটার লিস্টে না থাকে, তাকে কিন্তু এসআইআর ছুঁতেও পারবে না। এসআইআর কাকে নিয়ে কারবার করছে? যাদের নাম 2025-এর ভোটার লিস্টে আছে। যার নাম 2025-এর ভোটার লিস্টেই নেই, তার সঙ্গে এসআইআরের কোনো সম্পর্কই নেই। 2025-এর ভোটার লিস্টে আপনার নাম আছে, আপনার নামে এনুমারেশন ফর্ম ইস্যু হয়েছে, এইবার আপনি ডকুমেন্ট দিন আপনি বৈধ না অবৈধ। ফলে যার 2025-এর নাম নেই, এরকম অবৈধরা প্রথমেই বাদ চলে গেল, তাদেরকে এসআইআর কিচ্ছু করতে পারবে না। নেক্সট, যাদের নাম 2025-এর আছে, এনুমারেশন ফর্ম বেরিয়েছে, অথচ ধরে নিন সে হচ্ছে জালিমাল। জালিমাল মানে তার আধার কার্ড ভোটার কার্ড জাল করে সে এখানে ভোটার লিস্টের নাম তুলে ফেলেছে। এইবার তাকে কি করতে হবে? তাকে শুনানিতে যেতে হবে, কারণ তার 2002-এর নাম থাকার কোনো সম্ভাবনা নেই, তার বাবা 14 পুরুষেরও নাম থাকার কোনো সম্ভাবনা নেই। তা সে সে শুনানিতে যাবে। শুনানিতে গিয়ে সে কী দেবে? কী ডকুমেন্ট সাবমিট করবে? জন্মের সার্টিফিকেট দিতে পারবে না। আচ্ছা, মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারবে না। আচ্ছা, 1987 সালের আগের কোনো জমির দলিল বলুন বা এলআইসি, ডাকঘরের পোস্ট অফিস বা ব্যাংকের বই এসব দিতে পারবে না। এবার এইগুলো না দিতে পারবে না, এরকম তো প্রচুর বৈধ ভোটার ভারতবর্ষেও আছে। এগুলো যার কাছে নেই, তার মানেই সে অবৈধ অনুপ্রবেশকারী, তাকে আপনি বলতে পারেন না। কিন্তু এই ডকুমেন্টগুলো সে দিতে পারবেন না, তাহলে সে দেবে কি? সে কি তার জাল আধার কার্ডটা ওখানে সাবমিট করবে? এই 2 দিন আগেই পেপারে দেখলাম, অলরেডি খবর বেরিয়ে গেছে যে জাল নথি যদি কেউ শুনানির সময় জমা দেয়, তাহলে তার অন্তত 7 বছরের জেল হবে। সে অবৈধ হিসেবে তো প্রমাণ হবেই, তার জেল হয়ে যাবে 7 বছরের। ফলে জাল আধার কার্ড যার কাছে আছে, ভোটার কার্ড যার, সে নিশ্চয়ই সেটা দেবে না। তা সে দেবে কি? তার একটা রাস্তা আছে, সেটা হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। ফলে এই পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট কিন্তু এই যাদের নাম, যারা এখানে এসে জাল করে নাম তুলে নিয়েছে, তাদের কিন্তু পক্ষে একটা সম্ভাবনা আছে, তারা এই রেসিডেন্ট সার্টিফিকেটটা ম্যাজিস্ট্রেটকে দিয়ে কোর্টকে গিয়ে এটা বার করে নেওয়া যায়। যারা এই ডকুমেন্ট অলরেডি বার করে নিয়েছে, এবং এটা বার করতে গেলে আপনাকে আধার কার্ড দিয়েই এগুলো বার করা যায়। আধার কার্ড ভোটার কার্ড দিয়েই কিন্তু এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটগুলো কোর্ট থেকে, ম্যাজিস্ট্রেটের কাছ থেকে বার করানো হয়। তার অনেক প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে, সেখানে দালাল আছে, পয়সা দিয়ে এগুলো বা যেভাবেই হোক এগুলো বার করা যায়। সেখানে আধার কার্ডটা যেটা দেওয়া হয়, সেখানে কিন্তু কোর্টে বা ম্যাজিস্ট্রেটের কাছে আধার কার্ডের রেটিনা চেকিংটা হয় না। আধার কার্ডটা জাল না অরিজিনাল, তার যে রেটিনা চেকিং, সেটা কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট দেওয়ার সময় কোর্টে চেক হয় না। যেটা ধরুন পাসপোর্ট করতে গেলে, আমি যদি পাসপোর্ট করতে যাই একটা জাল আধার কার্ড দিয়ে, পাসপোর্ট অফিসে কিন্তু ওরা রেটিনা চেক হবে এবং আমি ধরা পড়ে যাব। তাহলে এসআইআর যদি করতো, এই শুনানিতে ওরা যেটা করেছে সেটা হচ্ছে আধার কার্ডটা কিন্তু ম্যান্ডেটারি করেনি। সুপ্রিম কোর্টের কানমোলা খাওয়ার পরে আধার কার্ডটা 12 নম্বর ডকুমেন্ট হিসেবে রেখেছে, যেখানে বলে দিয়েছে আধার কার্ড দেওয়াটা আপনার কাছে অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এনুমারেশন ফর্মেও দেখবেন, যখন আমরা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছি, তখন নামের পরে যে আধার কার্ডের নাম্বার লেখার জায়গা ছিল, সেখানে কিন্তু ওটাকে ম্যান্ডেটারি করা হয়নি, অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। ফলে যার আধার কার্ডটা জাল, সে নিশ্চয়ই সেই আধার কার্ডটা, জাল আধার কার্ডটা নির্বাচন কমিশনের শুনানিতে গিয়ে জমা করবে না। সেই জাল আধার কার্ড দিয়ে সে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা বানিয়েছে, সেটা জমা করবে। ফলে সেটা তো প্রমাণ হবে না দাদা। আমার তো মনে হয় না সেটাকে জাল, অরিজিনাল জাল বলে আপনি ওটাকে ধরতে পারবেন। অথচ যদি আপনি আধার কার্ডটা নিতেন, তাহলে অ্যাটলিস্ট যাদের কাছে জাল আধার কার্ডটা আছে, সেই জাল আধার কার্ড দিয়ে, যেটা আপনি কোর্টে বলছেন, নির্বাচন কমিশন কোর্টে বলেছে যখন শুনানি, এই মামলা হয়েছে এসআইআরের, যে কেন আপনারা আধার কার্ডটা নিচ্ছেন না, গ্রান্ট করছেন না, তখন বলেছে প্রচুর আধার কার্ড জাল বানানো হয়েছে। তাহলে সেই জাল আধার কার্ডটা যদি আপনি নিতেন, নিয়ে রেটিনা চেকটা যদি আপনি করতেন, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কে জাল, তার একটা, তাদেরকে ধরার একটা, অন্তত একটা
উপায় সেখানে এটা করা যেত। কতজন ধরা পড়তো না ধরা পড়তো সেটা পরে দেখা যেত। কিন্তু তারা একটা প্রক্রিয়ার একটা পদ্ধতির মধ্যে আপনি এটাকে আনতে পারতেন, যেটা কিন্তু এখন নেই। তাহলে আপনি বলুন এসআইআর এর মধ্যে দিয়ে অনুপ্রবেশকারী ধরাটাও কি হলো? কোনটা হলো এসআইআর এর মধ্যে দিয়ে? এটাই আমার বক্তব্য। ধন্যবাদ।